আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন বিষয়ে তদন্ত শুরু করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। আগামীকাল শনিবার থেকেই তারা কাজ শুরু করবে। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে দলটি কাজ করবে এবং তাদের পূর্ণ সহযোগিতা দেবে সরকার। জাতিসংঘ দলে টেকনিক্যাল, ফরেনসিক ও আইনি সহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ থাকবে। বাংলাদেশে যেহেতু এই ঘটনা প্রথম, তাই সতর্কতার সঙ্গে কাজ করবেন তারা। ছাত্র জনতার আন্দোলনে ৮ শতাধিক ব্যক্তি নিহত এবং সহস্রাধিক আহত হয়েছে। আইন শৃঙ্খলা ও আওয়ামী লীগ সমর্থিত বাহিনীর হাতে নির্যাতিত হয়েছে সাধারণ মানুষ, এমনকি ঘরে থাকা শিশুও গুলিতে মারা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী ও তৎকালীন স্বৈরাচার সরকারের সমর্থকেরা। এ সময়ে অনেক শিক্ষার্থী চোখে আঘাত পায়। এমন শিক্ষার্থীদের চিকিৎসা চলছে রাজধানীর বিএসএমইউতে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল জানাবেন যে কতজন শিক্ষার্থী চোখে আঘাত নিয়ে চিকিৎসা নিচ্ছেন? হাবিবা, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে পিজি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে যারা চিকিৎসাধীন আছেন তাদের অবস্থা দেখার চেষ্টা করছিলাম। অনেকেই আছেন যারা গুলিবিদ্ধ, যাদের এখনো গুলি বের করা হয়নি, শরীরে গুলির যন্ত্রণা নিয়ে তারা এখনো কাতরাচ্ছেন বিছানায়। এখন আছি আমরা পিজি হাসপাতালের যে স্পেশালিস্ট ডিপার্টমেন্ট সেটিতে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানেও কিন্তু অনেকেই আছেন যারা চোখ হারিয়েছেন। এরকম অনেকেই আছেন তারা দু চোখ হারিয়েছেন, অনেকেই আবার এক চোখ হারিয়েছেন, অনেকেই দু চোখেই মানে ঝাপসা দেখছেন। এরকম অনেকেই কিন্তু আছেন যারা এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটিতে তারা অংশ নিয়েছিলেন। এরকম অনেকে, আমি কিছুক্ষণ আগেই একজনের আজকে 2 দিন আগেই তার অপারেশন হয়েছে এবং তার চোখ থেকে যেটিকে আমরা বলি ছড়া গুলি, সেটি বের করা হয়েছে। তার অবস্থাটা একটু জানবো, যে আপনি যদি একটু আমাদেরকে বলেন যে কি অবস্থা এখন। আসসালামু আলাইকুম। আমার গুলি বাইর করার পরে আমি অজ্ঞান হয়েছিলাম। তাই এখানে ডাক্তাররা আমাদেরকে ভালোভাবে চিকিৎসা দেয় এবং 2 দিন স্যালাইন লাগিয়েছিল। এখন মোটামুটি আমি একটু সুস্থ, খাওয়া দাওয়া মোটামুটি করতে পারি। আপনি কি 2 চোখেই দেখতে পাচ্ছেন? না, আমি শুধু বাম চোখে দেখতে পারছি না, ডান চোখে দেখি মোটামুটি। হাবিবা শুনছিলেন। এখন আমরা এখানে যিনি দায়িত্বশীল আছেন ডাক্তার, ওনার সাথে একটু কথা বলবো যে আসলে আপনার এখানে কতজন ভর্তি হয়েছিলেন, এখন কি অবস্থা, মানে কতজন এরকম চোখ হারিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে এ পর্যন্ত 21 জন রোগী এই যে চোখের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে 12 জন অলরেডি ডিসচার্জ হয়ে চলে গিয়েছেন, বাকি 9 জন এখন পর্যন্ত ভর্তি আছেন। তো এদের অনেকেই এ পর্যন্ত যারা ভর্তি হয়েছেন বা চিকিৎসা নিয়েছেন, এদের একজনের 2 চোখেরই দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছিল। বাকিদের মধ্যে 9 জনের ডান চোখে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন আর 2 জনের বাম সাইডের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। আর বাকি যারা এখনো আছেন ওনাদের এখনো অপারেশন হয়নি, কয়েকজনের অপারেশন হয়েছে আর বাকিদের অপারেশনের অপেক্ষায় আছেন। তো আপনারা জানেন যেটা যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে অনেক রোগী ভর্তি আছে। সেই রোগীগুলো যেগুলো আপনার অপারেশনের দীর্ঘ সময় লাগে, যেহেতু সেখান থেকে জটিল যে রোগীগুলো আছে সেগুলো আমরা এখানে ট্রান্সফার নিয়ে ওই কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা এখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। হাবিবা শুনছিলেন যে তারা এখনো কিন্তু অনেকেই আসছেন এখানে চিকিৎসা নিতে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাবিবা, এই ছিল আমার কাছে পিজি হাসপাতালে স্পেশালিস্ট ডিপার্টমেন্ট থেকে এখনকার মতো যারা এই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, যারা চোখ হারিয়েছেন, তাদের সর্বশেষ খবর। জি, ধন্যবাদ। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার পতনের দিন আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত পুলিশের ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব 3-এর একটি দল। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য জানান। এদিকে ঝিনাইদহ সদর এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব 6-এর একটি দল। পরে আদালতে নেওয়া হলে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে একটি ইউনিটে উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি 800 থেকে 900 মেট্রিক টন কয়লা দিয়ে চালু করা হয়। এতে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী আবু বকর সিদ্দিকী জানান, 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিট চালুর পর সেখান থেকে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এর আগে গেল 9 আগস্ট অয়েল পাম্পের যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে সর্বশেষ তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। আর আগে থেকেই 2টি ইউনিট বন্ধ ছিল। এদিকে তীব্র গরমের মধ্যে সারা দেশে লোডশেডিংয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। এতে কমে গেছে কলকারখানার উৎপাদন। বিদ্যুতের লোডশেডিং এর বিষয়ে জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল জানাবেন যে টাঙ্গাইলে দিনরাত কত ঘন্টা লোডশেডিং হচ্ছে এবং জনজীবনে এর কি প্রভাব পড়ছে? জি হাবিবা, বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে। তো টাঙ্গাইলে কিন্তু বিদ্যুতের লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। তো 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত কিন্তু লোডশেডিং দেওয়া হচ্ছে। তীব্র গরমের মধ্যে সাধারণ মানুষের কিন্তু হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে। আমি হাসপাতালগুলোতে খোঁজ নিয়েছি। এই গরমের কারণে হাসপাতালগুলোতে কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত যে সমস্ত রোগ রয়েছে সেই রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমি কলকারখানার দিকে যদি যেতে চাই, যে সেই কলকারখানাগুলোতে কিন্তু উৎপাদন অর্ধেকেরও কমে নেমে এসেছে। উৎপাদন নেই বললে চলে। এতে করে শ্রমিকরা যারা দিন মজুরির ভিত্তিতে, তারা কাজের ভিত্তিতে যারা টাকা পেতেন বা শ্রম বিক্রি করতেন, তারা কিন্তু অনেকটাই বেকার হয়ে পড়েছেন। এছাড়াও আমি শিল্প কারখানায় দিকে যদি যেতে চাই, সেখানে কিন্তু উৎপাদন কিন্তু নেই বললেই চলে। টাঙ্গাইলে কিন্তু এর আগেও যেটি জানিয়েছিলাম যে প্রায় 2000-এর মতো রাইস মিল রয়েছে। সেই রাইস মিলগুলোতে বিদ্যুৎ না থাকাতে অনেক ভোগান্তি কিন্তু যেহেতু রয়েছে এবং উৎপাদনও কিন্তু চালের উৎপাদন অর্ধেকেরও কমে কিন্তু নেমে এসেছে। আমি পোলট্রি খামারিদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রতিদিনই যে গরম দেখা দিয়েছে, তীব্র দাবদাহ কিন্তু চলছে টাঙ্গাইলে এবং এই দাবদাহের মধ্যে কিন্তু অনেক মুরগি কিন্তু প্রতিনিয়তই মারা যাচ্ছে। এছাড়াও আমি কৃষির বিষয় যদি আসতে চাই, যে কৃষি ক্ষেত্রে কিন্তু যখন আমন মৌসুম চলছে, রোপা আমন, সেক্ষেত্রে অনেক জায়গায় কিন্তু সেচ দিতে হচ্ছে। তবে এই সেচ দেওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো কিন্তু সেচ দিতে পারছেন না। অনেক জায়গাতে কিন্তু সেই মাটিও কিন্তু ফেটে যাচ্ছে এই লোডশেডিং এর কারণে। এবং গরম, মোট কথা যে মানুষের যে জনজীবন এবং বাহিরে কিন্তু লোকজন তেমনটা বের হতে পারছেন না। সাধারণ যে খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু খেতে খামারে কাজ করা তাদের কিন্তু অনেকটাই দুর্বিষহ হয়ে পড়েছে। কাজ ঠিক মতো তারা কিন্তু কাজ করতে পারছে না। আমি বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে টাঙ্গাইলে বিদ্যুতের চাহিদা রয়েছে 230 থেকে 40 মেগাওয়াট। সেক্ষেত্রে কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছেন 120 থেকে 30 মেগাওয়াট। সেক্ষেত্রে যে অর্ধেকেরও বেশি কিন্তু কম কিন্তু সরবরাহ রয়েছে এই টাঙ্গাইলে। আর যার কারণে বিদ্যুৎ বিভাগ বলছেন যে প্রত্যেকটি জায়গাতেই তারা এই লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে। তবে যেটি বলছেন যে এই তাপদাহর কারণে কিন্তু বিদ্যুৎ উৎপাদন আরও কমে যাচ্ছে এবং যেহেতু দিনাজপুরের পার্বতীপুরেও কিন্তু বিদ্যুতের যে সমস্যা সৃষ্টি হয়েছে উৎপাদনের, সেই প্রভাব কিন্তু এখনো সারা বাংলাদেশেই এসে পড়েছে। তবে কবে নাগাদ এর উত্তরণ হবে তা কিন্তু এখনো ঠিক মতো বলতে পারছেন না বিদ্যুৎ বিভাগ। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রেমিটেন্সের প্রবাহ। গত মাসের ধারাবাহিকতা রয়েছে চলতি মাসেও। আগস্টের চেয়ে রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়তে পারে চলতি মাস সেপ্টেম্বরে। এ মাসের প্রথম 7 দিনে এসেছে 58 কোটি 45 লাখ ডলার রেমিটেন্স, যা বাংলাদেশি মুদ্রায় 7014 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে 2020 সালের জুলাই মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ 260 কোটি ডলার রেমিটেন্স এসেছিল। বছরওয়ারি হিসেবে 2020 থেকে 2021 অর্থ বছরের সর্বোচ্চ রেমিটেন্স আসে। ওই অর্থ বছরের মোট রেমিটেন্স আসে 24.78 বিলিয়ন বা 2478 কোটি ডলার। আর ব্যাংকিং চ্যানেলে চলতি বছরের জুন মাসে দেশে এসেছে মোট 254 কোটি ডলারের প্রবাসী আয়, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 29,718 কোটি টাকা। এখন পর্যন্ত এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স বা প্রবাসী আয়। শেখ হাসিনার সরকারের পতনের পর নিত্যপণ্যের দাম বেশ খানিকটা কমলেও কিছু পণ্যের দাম ফের বাড়তে শুরু করেছে।
5 থেকে 10 টাকা বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকায়। বেশ খানিকটা বেড়েছে মাছের দামও, 150 থেকে 200 টাকা বেড়ে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায়। এদিকে কমেছে আলু ও পেঁয়াজের দর, 10 টাকা কমে 110 টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, আর 5 টাকা কমে আলু বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। কিছুটা কমেছে সবজির দামও। কক্সবাজার সদর ও উখিয়ায় পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে। রাতে সদরের ঝিলংজার দক্ষিণ ডিককুলে পাহাড় এলাকায় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানায় রাত 2টার দিকে ভারী বৃষ্টি চলাকালীন মিজান নামের একজনের বাড়ির দিক থেকে পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে তারা দেখেন সপরিবারে মাটি চাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় মিজানের স্ত্রী ও 2 শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ভারী বর্ষণে উখিয়ার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 3টি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের 3 জন নিহত হয়েছে। বিধ্বস্ত ঘর বাড়িতে এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবকরা। এ বিষয়ে জানতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, জানাবেন যে কক্সবাজারে পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কি ধরনের উদ্যোগ দেখছেন? হ্যাঁ হাবিবা, আপনি যেমনটা বলছিলেন, আসলে গত বৃহস্পতিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে কক্সবাজার। এই মুহূর্তে কক্সবাজারে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। গত 24 ঘন্টায় 401 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান যেখানে পাহাড় রয়েছে, পাহাড়ের পাদদেশে যেখানে বসতি রয়েছে, সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে। যদিও আজ ভোর রাতে কক্সবাজার সদরের ডিককুল এবং উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে পাহাড় ধসে, এবং আরো পাহাড় ধসে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষদের সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু এই যে ভারী বৃষ্টির কারণে, প্রতিকূল আবহাওয়ার কারণে মানুষকে সরানো যাচ্ছে না। তারপরেও নিজেদের উদ্যোগে অনেক মানুষ ইতিমধ্যে পাহাড়ের পাদদেশ থেকে সরে গেছেন এবং কক্সবাজার শহর পুরোটা জলমগ্ন হয়ে পড়েছে এবং নিচু এলাকা, পাহাড়ের নিচু এলাকা সহ কক্সবাজার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতার চেষ্টা চলছে বলে আমরা জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। হাবিবা, এই হচ্ছে কক্সবাজার থেকে আমার এই সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। খ্রিস্টান কোঅপারেটিভ হাউসিং ও ক্যাম্পকে ঘিরে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনের পরিচালকরা। রাজধানীর মণিপুরি পাড়ায় আর্চ বিশপ মাইকেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে 2 সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে 2 প্রতিষ্ঠানের চেয়ারম্যান আংস্টিক পিউরিফিকেশন বলেন, কালমের সাবেক বোর্ডের কিছু অসাধু পরিচালক দায়িত্ব পালনকালে স্থাপনা নির্মাণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার নামে বিপুল অর্থ লুটপাট করছে। আগের নির্বাহী বোর্ডের বেপরোয়া লুটপাটের কারণে 2020 থেকে 21 অর্থ বছরে মোট লোকসান ছিল প্রায় 39 কোটি টাকা। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।